স্বাগতম জানাচ্ছি ইংরেজির নতুন একটি ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, রাইট ফর্ম অফ ভার্ব। এই টপিকসটা আমাদের পরীক্ষায় এমন কোনো পরীক্ষা নেই যেখানে আমাদের জন্য সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়। সেই টপিকসটা নিয়েই আজকে কথা বলতে যাচ্ছি। তোমাদের যাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে অনেক বেশি সমস্যা আছে, আজকে আমরা চেষ্টা করব এই সমস্যাটুকু সমাধান করার। তো চলো কথা না বলে আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে একটু কথা বলতে পারি। রাইট ফর্ম ভার্ব কিভাবে শেখা উচিত বা কিভাবে শিখলে আমরা অনেক বেশি রুলস মুখস্থ করা লাগবে না বা অনেক বেশি রুলস এর প্রয়োজন নাই, সেটা আমরা দেখার চেষ্টা করব। তো চলো আমরা দেখার চেষ্টা করি কিভাবে একটি ভার্বকে আমরা কারেক্ট ফর্মে নিয়ে আসতে পারি, তা নিয়ে আজকে একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন প্রাথমিকভাবে একটু বলার চেষ্টা করি আমরা, একটি ভার্বকে আসলে আমরা কয়ভাবে চিন্তা করি, এটা হচ্ছে প্রথম কথা। যে পরীক্ষার সময় আমাদের যখন কোনো ভার্ব আমাদেরকে দেওয়া হয় এবং সেই ভার্বটাকে যদি আমাকে কারেক্ট করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা ওই ভার্বটিকে কতটুকু কারেকশন করার জন্য আমরা প্রিপেয়ার্ড রাখি নিজেদেরকে। অর্থাৎ আমার চিন্তা কতটুকু থাকে ওই ভার্বটা নিয়ে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো আমরা কথা না বলে দেখার চেষ্টা করি। আমরা তাহলে কথায় কথায় আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে একটু কথা বলবো। রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা প্রথমে একটা ভার্ব নিয়ে একটু দেখি। একটা ভার্ব, যে কোনো একটা ভার্ব নিয়ে আমরা চিন্তা করি। সাপোজ আমি একটি ভার্বের কথা বললাম, গো লিখলাম। এই ভার্বটাকে আমরা আর কয় ভাবে লিখতে পারি, আমরা কি এটা চিন্তা করি কখনো? আমরা পরীক্ষার সময় ভার্ব আসলে আমরা অনেক সময় আহ সেই ভার্বটা সাউন্ড অনুযায়ী, অর্থাৎ এই ভার্বটাকে এভাবে চেঞ্জ করলে হয়তো শুনতে সুন্দর লাগছে, এই চিন্তা করে কিন্তু অনেক সময় আমরা চেঞ্জ করে থাকি। কিন্তু একটা ভার্বকে চেঞ্জ করার ক্ষেত্রে বেসিক কিছু বিষয় যদি খেয়াল রাখা যায়, খুব সহজে কিন্তু ভার্বটাকে কারেক্ট ফর্মে নিয়ে আসা যায়। সেটা কিভাবে? দেখি আমরা। একটা ভার্বকে আমরা লিখতে পারি কয়ভাবে দেখি। গো, ওয়েন্ট, গন। তারপরে আমরা এই ভার্বটাকে লিখতে পারি গোয়িং। তারপরে লিখতে পারি টু গো। দেন আমরা লিখতে পারি ডোন্ট গো। তারপরে লিখতে পারি ডাজন্ট গো। দেন আমরা লিখতে ডিডন্ট গো। সাপোজ এই ভার্বকে আমি লেখার চেষ্টা করলাম। গো, ওয়েন্ট, গন, গোয়িং, টু গো, ডোন্ট গো, ডাজন্ট গো, ডিডন্ট গো। অর্থাৎ একটা ভার্বকে আমি এতভাবে কারেকশন করতে পারি, তাই না? কিন্তু আমাদের দেখানো হয় যে ৪৫ থেকে ৪৬ টা রুলস পড়ানো হয় প্রায়শই আমাদেরকে। এটা একটু আমাদের জন্য ভয়ংকর হয়ে যায় ব্যাপারটা। যে একটা ভার্বকে আমি ৪৫ ভাবে চিন্তা করতে হবে যে এই ভার্বটাকে এইভাবে বসাতে হবে। এত বেশি চিন্তা করার দরকার নাই। আমাদের দেখতে হবে একটা ভার্বকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টা। এই ৮ টা ফরমেটের মধ্যে যেকোনো একটা ফর্ম কিন্তু আমাদের পরীক্ষার সময় অ্যান্সারে আসে আরকি, তাই না? এখন সেক্ষেত্রে এই ৮ টাই কি মনে রাখতে হবে? ব্যাপারটা কিন্তু সেরকম না। এখন দেখি আমরা ১ম এ আমরা এই ৩ জনকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট গো কে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। নাম্বার 1, রাইট ফর্ম ভার্বের বেসিক ১ম নিয়ম হচ্ছে আমাকে ভার্বটাকে আগে আমি পজিটিভ বসাবো নাকি নেগেটিভ বসাবো? অর্থাৎ কি ভার্বটা অ্যাফার্মেটিভ ফর্ম বসবে নাকি নেগেটিভ ফর্ম বসবে, এটাকে আমাকে কারেক্ট করতে হবে। সাপোজ আমরা ধরে নিই যে এখানে একটা ভার্ব আছে নো। এই নো ভার্বটাকে আমি বলছি যে এই ভার্বটাকে এখন কারেকশন করতে হবে। এখন একটা বড় একটা সেন্টেন্স দেওয়া আছে, সেখানে এই ভার্বটাকে নেগেটিভ রূপে বসাতে হবে। এখন এই ভার্বটাকে নেগেটিভ করতে গেলে আমাদের কাজ কি? আমাদের যদি এটা প্রেজেন্ট সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ডোন্ট নো, তাই না? ডোন্ট নো লিখতে পারি। অথবা একে যদি আমাদের পাস্টে লিখতে হয় তাহলে আমরা লিখতে পারি ডিডেন্ট নো। তাই কিনা? অর্থাৎ আমি জানি ইংরেজি কি? আই নো। আমি জানি না, আই ডোন্ট নো। আমি জানতাম না, আই ডিডন্ট নো। তাই তো? আচ্ছা। অর্থাৎ ভার্বকে আগে নেগেটিভ বসাবো নাকি পজিটিভ বসাবো? এইটা হচ্ছে ফার্স্ট থিংকিং। তাহলে রাইট ফর্ম ভার্ব কারেকশন করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমি ভার্বের নেগেটিভ অর পজিটিভ, যে আমি একটি ভার্বকে নেগেটিভ ওয়েতে ইউজ করব নাকি পজিটিভ ওয়েতে ইউজ করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। যদি আমাকে পজিটিভ ওয়েতে ইউজ করতে হয় তাহলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এদের দরকার নাই। আর যদি নেগেটিভ ওয়েতে ইউজ করতে হয় তাহলে ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট হবে। ডোন্ট বা ডাজন্ট কখন হবে? যদি সেটা প্রেজেন্ট সিচুয়েশনে হয়। ডাজন্ট কখন বসবে? যদি এখানে হি অর শি বসে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সেক্ষেত্রে আমরা ডাজন্ট ইউজ করব। কথা বোঝাতে পারছি আশা করি। তাহলে আমাদের প্রথম থিংকিং হচ্ছে যে ভার্বটার নেগেটিভ ফর্ম বসবে নাকি পজিটিভ ফর্ম বসবে, এটা হচ্ছে ফার্স্ট থিংকিং।
সেকেন্ড থিংকিং কি হতে পারে? তাহলে ভার্বের নেগেটিভ পজিটিভ নিয়ে চিন্তা করলে কিন্তু আমাদের ৩ টা ফরমেট কিন্তু অলরেডি শেখা শেষ। তাহলে অলরেডি আমরা ভার্বের ৩ টা ফরমেট নিয়ে কথা বললাম। এরপরে দেখার চেষ্টা করি আমরা এই ৩ টা ভার্বকে আলাদা করব আর এই ২ টা ভার্বকে আলাদা করব। এই ২ টা ভার্বকে মূলত বলা হয় নন ফাইনাইট ভার্বের ফর্ম আর এই ২ টো ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্বের ফর্ম। অর্থাৎ কি? নন ফাইনাইট ভার্বের ফর্ম হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে অথবা টু প্লাস ভি অন ফর্মে বসে। এটাকে বলা হয় ইনফিনিটিভ, এটাকে বলা হয় জিরান্ড অর পার্টিসিপল। আর এই ভার্বকে বলা হয়, একে আমরা প্রথমটাকে বলি ফর্ম, ৩ নম্বরটাকে বলি ভার্বের ভি3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে ভার্ব ২ টা থাকে তাহলে আগে দেখতে হবে যে ২ টাই ফাইনাইট ভার্ব হবে নাকি ২ টাই নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে এবার হচ্ছে ১ম গেম হচ্ছে আমাদের ভার্বের পজিটিভ ওর নেগেটিভ আনলাম। এবার দেখব আমরা ভার্বটি ফাইনাইট নাকি নন ফাইনাইট হবে। একটা বাক্য দেখি আমরা, I saw the man play football in the field. Play football in the field. সাপোজ একটু দেখার চেষ্টা করি। I saw the man প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সটুকুতে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে এই সেন্টেন্সে কয়টা ভার্ব আছে। এখানে একটা ভার্ব দেখলাম আর এখানে একটা ভার্ব দেখলাম। আমাকে কারেকশন করতে বলছে এই ভার্বটাকে। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সে ২ টা ভার্ব আছে। তাহলে ২ টা ভার্ব যখন আসবে, প্লিজ আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। ২ টা ভার্ব যখন আসবে তখন আমাকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের আলোচনা অবশ্যই নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাকে কোনো সেন্টেন্সের মধ্যে যখন ২ টা ভার্বের ইউজেস এর সময় আসবে বা ২ বা ততোধিক ভার্ব, ঠিক সে সময়ে আমাকে চিন্তা করতে হবে যে আমি এখানে ফাইনাইট ভার্ব ইউজ করব নাকি নন ফাইনাইট ভার্ব ইউজ করব। সেক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বিষয় এই ভার্বটা ফাইনাইট নাকি নন ফাইনাইট এই কোশ্চেনটাকে নিজে করতে হবে। এখন ফাইনাইট ভার্ব দেখতে কেমন হয়? ভি3 আমরা দেখতে পাচ্ছি এই ভার্বটা অলরেডি ভি2 ফর্মে আছে। তারপর একটু কারেক্ট হয়ে নেই যে এই ভার্বটা সাবজেক্টের পরে বসছে। তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখন একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকতে পারে সেই প্রশ্নটা করা উচিত। যে এটাও তো ফাইনাইট ভার্ব হতে পারে। কিন্তু দেখতে হবে আই স দ্য ম্যান প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে একটা। তাহলে একটা সাবজেক্ট থাকলে সেই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হবে একটা। কি বললাম? একটি সেন্টেন্সে যে কয়টি সাবজেক্ট থাকবে সে কয়টি ফাইনাইট ভার্ব হবে। তাহলে এই ভার্বটা অবশ্যই কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে। এখন নন ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি এটাকে কি করতে পারি? আমি লিখতে পারি আই স দ্য ম্যান প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে ১০০% কিন্তু আমার কারেক্ট। অর্থাৎ আমার যদি এটা ফাইনাইট ভার্ব হয় এটা তাহলে নন ফাইনাইট হবে। কিন্তু যদি এখানে আরেকটা সাবজেক্ট এখানে থাকতো তাহলে অবশ্যই আমি এটাকে ফাইনাইট ভার্বে করতে পারতাম। অর্থাৎ কথা হচ্ছে একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকলে একটা ফাইনাইট ভার্ব হবে অথবা একটি সেন্টেন্সে যে কয়টি সাবজেক্ট থাকবে সে কয়টি ফাইনাইট ভার্ব বসাতে পারবো। কিন্তু একের অধিক সাবজেক্ট না থাকলে অপর যে ভার্বটা থাকবে সেটাকে অবশ্যই নন ফাইনাইট করতে হবে। তাহলে আমাদের অলরেডি আমাদের এইটাও শেষ যে নন ফাইনাইট কখন হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা পজিটিভ নেগেটিভ সেন্স দেখলাম। এবার দেখলাম নন ফাইনাইট ভার্ব। এরপরে আসি নাম্বার 3 আমরা কি দেখব? নাম্বার 3 আমরা দেখার চেষ্টা করব যে একটি সেন্টেন্সের ভয়েস বিবেচনা করতে হবে। কি বিবেচনা করতে হবে? ভয়েস বিবেচনা করতে হবে। আচ্ছা, ভয়েসকে মূলত আমরা দুই সেন্স, আরেকটা হচ্ছে আমাদের প্যাসিভ, তাই না? ভার্বের ২ টা ফর্ম, সরি ভয়েসের ২ টা ফর্ম। একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, একটা হচ্ছে প্যাসিভ ফর্ম। সাবজেক্ট যখন সেই সেন্টেন্সের নিজের কাজ নিজে করবে তখন সেটা অ্যাক্টিভ সেন্স। আর সাবজেক্ট যখন নিজের কাজ নিজে ওই সেন্টেন্সে করবে না তখন সেটা প্যাসিভ সেন্স। ওকে, আচ্ছা। প্যাসিভ মাত্রই ভার্বের কোন ফর্ম বসে? প্যাসিভ মানে ভার্বের ভি3 বসে। অর্থাৎ এই ফর্মটাই বসে। এখন ভি3 বসলে তার আগে অবশ্যই একটা কি বসাতে হয়? অক্সিলারি ভার্বের আবশ্যকতা অবশ্যই রয়েছে। অর্থাৎ একটি সেন্টেন্সে আমরা যদি খেয়াল করি যে একটি সেন্টেন্সের ভয়েস নির্ণয় করতে হলে আমাদের ২ টা থিংকিং লাগবে। একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে হবে ভার্বটা নাকি হচ্ছে প্যাসিভ সেন্সে হবে। যদি বুঝি যে সাবজেক্ট নিজের কাজ নিজে করছে না তাহলে অবশ্যই আমরা কি করব? সেখানে অক্সিলারি ভার্ব প্লাস ভি3 লিখব। এখন একটা সেন্টেন্স আমরা দেখার চেষ্টা করি, বাজারে মাছ বিক্রি হয়। সাপোজ এই বাক্যটা লেখার চেষ্টা করি, বাজারে মাছ বিক্রি হয়। এখন এই সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ? জাস্ট এই কোশ্চেনটা নিজেকে একটু করার চেষ্টা করি। একটু দেখার চেষ্টা করি। বাজারে মাছ বিক্রি হয়। এই সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? মাছ। কি বিক্রি হয়? মাছ বিক্রি হয়। এখন মাছ বিক্রি হচ্ছে। এখন এই কাজটা করছে কে? তার কথা কি এখানে উল্লেখ করেছি? অবশ্যই উল্লেখ করে নাই।
যদি আমরা দেখি যে এই বাক্যের সাবজেক্ট নিজের কাজ নিজে করছে না, তাহলে অবশ্যই সেটা হবে আমাদের প্যাসিভ সেন্সে। তাহলে প্যাসিভ সেন্স হলে এই সেন্টেন্সের ভার্ব কি হবে? এই যে বিক্রি শব্দটা অবশ্যই সোল্ড হয়ে যাবে, তাই না? সেল থেকে সোল্ড হবে। কারণ কি? আমরা দেখেছি অলরেডি ভি3 বসবে। ওকে? তার আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো আমরা। সেটা আরকি মূলত আমাদের আলোচনার বিষয়। কিন্তু আমি যদি বলতাম জেলেরা মাছ বিক্রি করে। আমি যদি লিখতাম জেলেরা মাছ বিক্রি করে। সাপোজ এই বাক্যটা যদি আমি লিখতাম, জেলেরা মাছ বিক্রি করে। তাহলে এখানে জেলেরা বিক্রি করে। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ছিল আমাদের অ্যাক্টিভ সেন্স। অর্থাৎ অ্যাক্টিভ সেন্সে থাকলে আমাদের ভার্ব নিয়ে চিন্তা করতে হবে সেটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার হবে। আর যদি প্যাসিভ হয় তাহলে অবশ্যই ভার্বটাকে ভিতরি করে তার আগে একটা অক্সিলারি ভার্ব আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা ৩ টা জিনিস খেয়াল করলাম মূলত যে ভয়েস রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে আমাদের ১ম টা ছিল কি ভার্বটা পজিটিভ নাকি নেগেটিভ এটা দেখতে হবে। নাম্বার 2 ছিল ফাইনাইট ভার্ব অর নন ফাইনাইট ভার্ব। নাম্বার 3 হচ্ছে আমাদের ভয়েস। এবার নাম্বার 4 কি আসতে পারে? নাম্বার 4 হচ্ছে আমাদের সাবজেক্টের নাম্বার এবং পার্সন। সাবজেক্টের নাম্বার এবং পার্সন, সাবজেক্টের এবং এগ্রিমেন্ট। আজকে কথা বললাম ভয়েস পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাস সাবজেক্টের নাম্বার, পারসন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এই ২ টা অংশ নিয়ে কথা বলব। তাহলে একটা ভয়েস সেন্স কে কারেক্ট করতে হলে আমাদের এই ৫ টা বেসিক নিয়ম যদি জানা যায়, তাহলে কিন্তু আমাকে অনেক বেশি রুলস পড়ার কোন আবশ্যকতা নেই। অর্থাৎ আমরা দেখলাম যে একটা ভার্বের পজিটিভ, নেগেটিভ হলে আমাদের ৩ টা পার্ট শেষ। ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব হলে ৩ ২ ৫ টাই শেষ। আর ভয়েস হলে আমাদের ভি3 টা ক্লোজ হয়ে যাচ্ছে। আর সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাথে কানেক্টিভিটি করতে হবে। পরে সাবজেক্ট এগ্রিমেন্ট করলেই একটা ভার্বকে কারেক্ট ফর্মে লেখা যায়। অর্থাৎ আমরা অনেক বেশি রুলস পড়ার দরকার নাই। অনেক বেশি রুলস পড়ে হবে কি যে আমরা একটা ভার্বকে নিয়ে যদি ২০ টা রুলস যদি জাজ করতে যাই, তাহলে কিন্তু আমরা শিখতে পারব না। আমাদের বেসিকটাকে জানতে হবে যে একটা ভার্বকে আমরা কয়টা ফর্মে নিয়ে আসতে পারি। একদম বেসিক, খুবই এই সামান্য বেসিক সেন্স যদি থাকে, আশা করি যেকোনো ভার্বকে আমরা যেকোনোভাবে কারেক্ট করতে পারব। এর মধ্যে আরেকটা আসবে টেন্স মার্কার। টেন্স মার্কার। এই টেন্স মার্কার গুলো যদি জানা যায় তাহলে আশা করি ১০০% ফুললি নিজেকে প্রিপেয়ার করা যাবে রাইট ফ্রম ভার্ব এর জন্য। আমরা পরবর্তী ক্লাসে সেই কাজটুকু করব যে টেন্স মার্কার সহ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবো, ভালো থাকবো। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।